এরপরে যখন আমি 4-এ উঠি, সেকেন্ড ধাক্কাটা আমি ওই সময় খাই। তো ভালো রেজাল্ট করতাম। আমাদের এলাকারই কয়েকটা ছেলে ছিল, আরমান, জিয়া, আবার খালিদ, তারপরে স্কুলে মিঠু, সোহেল, এরকম আরও অনেক ছেলেপেলেরা ছিল। ওরা হচ্ছে আমাকে খুব জেলাস করতো, আমি ভালো রেজাল্ট করতাম। আর ওরকম আমি মিশতাম না, কারোর সাথে কথাও বলতাম না, একটু মুডি ছিলাম আর কি, মুড নিয়ে থাকতাম। থেকে শুরু করছি, যখন আর কি বুঝতে শেখা, সেই সময় থেকে বেশ কিউরিয়াস ছিলাম স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে। তো ক্লাস 1-এ ভর্তি হলাম, বেশ হ্যাপি ছিলাম। আমার লাইফের শুরুর দিকটা বেশ ভালোই ছিল। বরিশাল শহরের মধ্যে থাকতাম, আর আমার নানা বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে পাশাপাশি আর কি। নানা বাড়ির পাশে আমরা জমি কিনে বাড়ি করেছি। আর আমার বাবা হচ্ছে গভর্নমেন্ট জব করতো ওই সময়। হ্যাঁ। আচ্ছা, আপনি পরিবারের বড় সন্তান? হ্যাঁ, আমি বড়। আচ্ছা। আর আমার আম্মা হাউস ওয়াইফ ছিল। মোট 3 জন ছিলাম তখন আমরা ফ্যামিলি মেম্বার, যখন ক্লাস 1-এ পড়ি। তো বেশ ভালোই যাচ্ছিল, এরকম স্কুলে যেতাম। ফার্স্টেই যখন গিয়েছি খুব ভালো রেজাল্ট করতাম, ফার্স্ট হয়েছি একদম প্রথম পরীক্ষায়। ম্যাথসে 100 মার্কস পেয়েছি এবং খুব ভালো রেজাল্ট করেছিলাম। ভালো স্টুডেন্ট ছিলাম একাধারে, দেখতে বেশ কিউট ছিলাম, খুব ছোট। স্কুলে খুব অল্প বয়সে ভর্তি হয়েছিলাম। যারা অন্যরা ছিল আমাদের সাথে বেশ আমার থেকে হয়তো 1-2 বছর, 3 বছর, 4 বছর এরকম বড় ছিল অনেকে। আমি খুব আর্লি স্কুলে যাই আর কি। তো এরপরে ভালোই চলতে থাকে এরকম ভাবে। তারপরে হচ্ছে ক্লাস 2-তে যখন উঠি, এই সময় একটা আর কি ধাক্কা লাগে আমার, মানসিক মানে সমস্যার বিষয়টা বা একটা ক্ষত ওই সময়টা থেকে আমার শুরু হয়। সেটা হচ্ছে আমার আব্বু অনেক রাগী ছিল, মানে অনেক বেশি রাগী ছিল। মানে অন্য যে আমার চাচা বা ফুপু টুপুর ওনারা এরকম রাগী না, কিন্তু আমার আব্বা রাগী বেসিক্যালি একটু, আমি জিনগতই বলবো, কারণ আমিও সায়েন্সে পড়েছি, এই জন্য বিষয়টাই বলবো আর কি। না, অনেকেই এক মিনিট এখানে জিন বলতে অনেকেই অন্য কিছু বুঝতে পারেন, মানে বংশগতভাবে, এটা আসলে সায়েন্সের টার্ম। হ্যাঁ, এখানে কিন্তু জিন পরির বিষয় না। ওকে, বংশগতি বিষয়ক যে বিষয়টা, সেটা হচ্ছে জিন। আমি ইন ডিটেইলে যাচ্ছি না, আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, বলুন। মানে আমার দাদু অনেক রাগী ছিল, উনি মানে ফ্যামিলির একমাত্র মেয়ে ছিল, ওনার ভাইরা অনেক বেশ সম্ভ্রান্ত পরিবারের ছিল। তো ওনার এক ভাই বেশ রাগী ছিল আর কি, একজন মার্ডার হয়েছিল। তো আব্বা হচ্ছে ওই যে মামাদের বংশের ওই রাগী স্বভাবটা পেয়েছিল। আমার দাদা বা আদার্স চাচারা খুব শান্তই ছিল আর কি। তো এই আব্বুর ব্যাড হ্যাক সবকিছুই ভালো, 5 ওয়াক্ত নামাজ রোজা করতো, গভর্নমেন্ট জব করেছে, তারপরে ভালো ছাত্র ছিল, সবকিছুই তা ভালো ছিল, পজিটিভ ছিল, খুব ডিসিপ্লিনড। কিন্তু একটাই ব্যাড হ্যাবিট ছিল, সেটা হচ্ছে কথায় কথায় হাত তোলা আর কি। যে কোনো বাইরে না, যে কোনো, যেমন আমাদের যখন গ্রামে আমাদের বাড়ি আছে, সেখানে চাচাতো ভাই বোনরা ছিল, যৌথ ফ্যামিলি, তো ওদেরকেও নাকি মাঝে মাঝে এরকম চড়থাপ্পড় মারতো আর কি। এটা একটা খুব ব্যাড হ্যাবিট ছিল তার। এবং এটা এখন অবশ্য তার প্রতি আমার কোনো রাগ নাই, কারণ এখন সে অনেক লক্ষ্মী হয়ে গেছে আর পরে অনেক ভদ্র হয়ে গেছে, কিন্তু ওই সময়টা আর কি ছিল এরকম। আর বাবা মার সাথে আমার বয়সের ডিফারেন্সও খুব বেশি না, আমার আম্মার সাথে হচ্ছে 16-17 বছরের ডিফারেন্স। আর প্রথম বেবি, বুঝতেই তো পারেন, তারা খুব একদম একেবারে ইয়ং ছিল আর কি, খুব টকবকে আর খুব উত্তেজিত, এরকম এক্সাইটেড স্বভাবের। তো তখন আমার আম্মা হচ্ছে, আমি ক্লাস 2 প্রেগনেন্সি ছিল। তো একদিন হচ্ছে রাতের বেলা খাওয়া শেষ করলাম আমি, তো আব্বু বললো যে আমি ওর খেতে চাচ্ছিলাম আম্মুর কাছ থেকে, আম্মু আবার ড্রাই এই ধরনের মুড়ি বা এরকম খাবার খেতে পারতো, নাহলে ভমিটিং হতো আর কি। তো এরপর আমি চাচ্ছিলাম, ছোট বাচ্চা তো আমি তো সেভাবে বুঝতে পারি না যে আমি খাওয়া শেষ করেছি আবার আমার খাওয়া উচিত না। তো এই বিষয়টা আব্বু খুব রেগে গেল, সে খুব রাগি, বললো যে ও চাইছে কেন দিলা আর কি, একটা চর মারলো অনেক। আপনি যখন কোন ক্লাসে? ক্লাস 2-এ পড়ি। তখন তো আপনি বুঝতে পারছেন, মানে আপনার নিজের মেমরি থেকেই বলছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো একটা চর মারলো, শেষে আম্মু হচ্ছে প্রেগনেন্সি ছিল, এটা বুঝতে পারতাম আমি যে অসুস্থ আমার আম্মু, একদম বেডের উপর থেকে নিচে পড়ে গেল আর কি। এই আমার লাইফে আর কি খুব ছোটবেলা থেকে এই মানসিক একটা অশান্তি শুরু হয়ে গেল আর কি, একটা ক্ষত শুরু হইলো যে এরকম কেমন পুরুষরা কেন নির্যাতন করবে বা এরকম। সেটা যাই হোক, হয়তো পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে হয়তো আমার আম্মার কিছু দোষ থাকতে পারে, কিন্তু সেটা অন্য ব্যাপার। কিন্তু এটা আমার কাছে খুব খটকা লাগলো তখন থেকে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। হ্যাঁ, একদম শুরু থেকেই আমি কিছুটা ডিপ্রেসড বা এরকম খারাপ আর কি মনোভাব আমার। তো স্কুলে যাই তখন থেকে আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম আর কি। যে আমার মানে ছেলেদের সম্পর্কে খুব খারাপই একটা ধারণা ছিল যে হয়তো এরকম বা আমার লাইফে এরকম হতে পারে, আমি বড় হয়ে অফিসার হব বা স্ট্রাগল করবো, পড়াশোনা করব, মানে বেসিক্যালি পড়াশোনাটাকে খুব পছন্দ করতাম আর কি। স্কুলে যেতাম, ও স্কুলটার নাম ছিল একাদে চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে আমি পড়তাম, ভালো স্কুল বেশ।
ওই সময় মানে অন্য স্কুলের তুলনায় খুব উন্নত ছিল আর কি। প্রাইমারি স্কুল তখন কিন্ডারগার্টেন বা ওরকম প্রচলন ছিল কিন্তু খুব কম, তখনও ভালো ভালো স্টুডেন্টরা, এখন তো পড়ে না, পড়তো প্রাইমারি স্কুলে আর কি। যারা আমরা ওখানে পড়েছি অনেকে মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে বা ভালো সাবজেক্টই পড়েছি আমরা। এরপর সেকেন্ড ধাক্কাটাকে যখন 4-এ উঠি আমি খুব ভালো রেজাল্ট করতাম এবং খুব ভদ্র শান্ত ছিলাম অনেক, যেখানে আম্মু দাঁড়া করে রাখতো ওখানেই দাঁড়িয়ে থাকতাম বা এরকম টাইপের ছিলাম। তো স্কুলে গেলাম আর ক্লাস ক্যাপ্টেনও হলাম। আমার নানা আবার স্কুলের প্রধান শিক্ষক ছিল আর কি, তো ওই স্কুলের প্রধান শিক্ষক স্যার আমাকে খুব আদর করতেন, যেহেতু আমি শিক্ষকের নাতনি, এই জন্য অন্যরকম একটা পরিচিতি ছিল। এরপরে যখন আমি 4-এ উঠি সেকেন্ড ধাক্কাটা আমি ওই সময় খাই, তো ভালো রেজাল্ট করতাম। আমাদের এলাকারই কয়েকটা ছেলে ছিল, আরমান, জিয়া, আবার খালিদ, তারপরে স্কুলে মিঠু, সোহেল, এরকম আরো অনেক ছেলেপেলেরা ছিল। ওরা হচ্ছে আমাকে খুব জেলাস করতাম, ভালো রেজাল্ট করতাম আর ওরকম আমি মিশতাম না, কারোর সাথে কথাও বলতাম না, একটু মুডি ছিলাম আর কি, মুড নিয়ে থাকতাম, কারণ আমার টার্গেট ভালো রেজাল্ট করতে হবে। বা অলরেডি বাসায় তো টুকটাক আমার প্রবলেম হচ্ছে, এগুলো আমি কখনোই শেয়ার করতাম না। তো ওরা হচ্ছে এরকম আমাকে টিজিং করা শুরু করে, জেলাস করে আর কি, যে আমি ভালো রেজাল্ট করতেছি, আমাকে নিচে নামানোর জন্য বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা বাজে একটা ওয়ার্ডস দিয়ে, ফেসু ফেসু এরকম একটা শব্দ দিয়ে হচ্ছে টিজিং করতে থাকতো, অলওয়েজই টিজিং করতো এরকম। এটা মোটামুটি ছড়িয়ে দেয় ওই গন্ডিটার মধ্যেই আর কি। তো এরকম টিজিং করতে থাকলো এমন ভাবে, এটা না টর্চার পর্যায়ে আর কি, কি যেন ফেসু ফেসু করে টিজিং করতো আর কি, একদম গলি টলি মোটামুটি অনেকের মধ্যেই ছড়ালো আর কি, ছেলেদের মধ্যে বিশেষ করে। তখন কোনো মেয়েদের ইন্টিমেসি ইনভলভমেন্ট ছিল না। পরে হচ্ছে আমি খুব একটু ডিস্টার্ব ছিলাম, আর আমার একটু প্রবলেম ছিল, অ্যালার্জি প্রবলেম ছিল, আমার বায়ুবর্ণে অ্যালার্জি ছিল, বেশ ঠান্ডা, আর আমি খুব শুকনা ছিলাম, ঠান্ডা থাকতো এমনি হাত পা অনেক। আর শীতের দিনে এক্সাম থাকলে আমার খুব কষ্ট হতো, আমি ভালো এক্সাম দিতে পারতাম না, কারণ কোল্ড অ্যালার্জি ছিল, নাক দিয়ে পানি পড়তো বা হাত পা ঠান্ডা হয়ে যেত, বেশি রাত জেগে পড়তে পারতাম না, সন্ধ্যার সময় ঘুমায় থাকতে হতো লেপ বা কম্বল গায়ে দিয়ে এরকম। তো ওরা এরকম সবসময় উত্তক্ত করতো আমাকে, কোচিং করতে যেতাম 5 স্কলারশিপের জন্য, তখন উত্তক্ত করতো, সবসময় টিজিং করতেই থাকতো। এতে মানসিকভাবে আমি ডিপ্রেস থাকতাম, কারণ বাসায় তো আব্বা আম্মার মাঝে মাঝে টুকটাক আর কি ঝামেলা হতো, এটা নিয়ে অরিড থাকতাম, ছোট বাচ্চা, শেয়ার করতাম না। আবার নেক্সট টিজিং নিয়ে খুব অশান্তির মধ্যে থাকতাম, কাগজ ছুঁড়ে মারতো আমার দিকে, ফুল টুল ছুঁড়ে মারতো স্কুলে যখন পড়তাম, সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম। আপনার সহপাঠীরা এসব করতো? হ্যাঁ, আমার সহপাঠীরা এসব করতো। তো আমি তখন খুব খারাপ করে ফেলি, খুব আমার স্কলারশিপ পাওয়ার কথা, ট্যালেন্ট ফুল পাই নাই, বৃত্তি পাই নাই। অন্য ছেলেরা যারা এরকম ডিস্টার্ব করতো তাদের মধ্যে একজন পেয়ে গেছে আর কি। ওকে। এবার 6-এ ভর্তি হলাম, গার্লস স্কুলে ভর্তি হলাম, যেখানে টার্গেট ছিল সেখানে অ্যাডমিশন দিয়েছিলাম, পাইনি। বরিশাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সবচেয়ে ভালো স্কুল মেয়েদের, ক্যাডেট কলেজের পরেই, তো ওখানে পাইনি। আর দূরেও ছিল, আমার আম্মার বাচ্চা ছিল ছোট ছোট, যেতে পারি না ওইভাবে আর কি। তো জগদীশ সরস্বতী স্কুলে ভর্তি হলাম। এই 2 বছর আমার বেশি একটা প্রবলেম হয় নাই, বাসায় অনেক কাজ টাজ করতাম। তো এই 2 বছর স্কুলে বা বাইরে যাওয়া বেশি প্রবলেম হয়নি, কারণ ওই ছেলেরাও তো আবার ওরা অন্য স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, বয়েজ স্কুলগুলোতে। রাস্তায় টুকটাক করে টিজিং করতো হালকা, খুব বেশি প্রবলেম হয়নি। আর রেজাল্টও খুব ভালো করেছিলাম, 6-এ খুব ভালো রেজাল্ট করেছি আর 7-এও খুব ভালো রেজাল্ট করেছি। তো ওখানে পড়তে গিয়ে এমনিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার একটা ক্লাসমেট ছিল নীলাঞ্জনা শীল, তো ও আমাকে খুব কম্পিটিটর মনে করতো। অন্য সব মেয়েরা খুব ভালো ছিল, তাদের প্রত্যেকের সাথে আমার খুব ভালো অ্যাটাচমেন্ট ছিল, আর ও হচ্ছে একটু জেলাস করতো আমাকে। আর ও শিক্ষকের মেয়ে ছিল, ভুলভাল লেখা রাখতো টিচার, ওকে খুব বেশি বেশি মার্কস দিয়ে দিত আর কি, এরকম। পরে আমি হাতে নাতে কয়েকটা ধরিয়ে দিয়েছিলাম, তার জন্য ও আমার প্রতি খুব ক্ষিপ্ত ছিল। স্কুলে ডিসপ্লে করতে আমাকে দেয়নি, ও ডিসপ্লে করেছিল। আমার যখন করতে গেলাম টিচাররা বললো কি তুমি এটা দেখাশোনা করবো, নীলাঞ্জনাকে দায়িত্ব দিল। ও ফার্স্ট এসে আমার ভুল দিল, ম্যাডাম এটা হয় না, এটা হয় না, এই স্টেপসটা হয় না, মানে আমাকে ডিসপ্লে করতে দিল না। ইউ হ্যাভ ভেরি গুড ব্রেন ফার্স্ট অফ অল, আপনার এইসব এত ছোট ছোট অপরিচিত আমরা যেখানটায় ছিলাম। তারপর হচ্ছে ও আমার প্রতি খুব ক্ষিপ্ত ছিল, তো নীলাঞ্জনার সাথে মার্কসের ডিফারেন্স হয়ে গেল অনেক। ও সংস্কৃতি পেয়েছে 40, আমি পেয়েছি 95, অনেক বেশি পেয়ে গেছি। তো প্রায় 150 মার্কসের ডিফারেন্স আমি ফার্স্ট হয়ে যাই। ওদিন ও হচ্ছে একদম রেজাল্ট দিয়েছিল সে মাঠের মধ্যে আর কি, মাঠে গড়াগড়ি করে কাঁদতেছিল আর কি, আমি যখন ওর থেকে ভালো মার্কস পেলাম। তো এরপরে আমি ও কাঁদছিল, আপনার খুব আনন্দ হচ্ছিল? না না না, আমার কখনো আমি এরকম মেন্টালিটি ছিলাম না, আমার আনন্দ হয়নি, কারণ আমি খুব মানে ভেরি গুড, দ্যাটস রিয়েলি গুড, কজ আমরা অন্যের দুঃখে কখনোই যেন আনন্দিত না হই। যেমন আমি ছোট ছিলাম, অনেকে পাগল প্রতিবন্ধীদেরকে দেখলে হাসতো, কিন্তু আমার খুব জিদ লাগতো কেন প্রতিবন্ধীদেরকে দেখলে হাসবে। আমি সবসময় হেল্প করার চেষ্টা করতাম পুরদেরকে, বা যারা অসহায় ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম সবসময়। তো এরপরে আমি হচ্ছে বরিশাল গভর্নমেন্ট গার্লসে অ্যাডমিশন টেস্ট দিই, ওখানে হচ্ছে 3rd হয়ে এবার আর কি অ্যাডমিশন নিলাম। আবার হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট দেখিয়েছে আব্বার, কারণ হচ্ছে গভর্নমেন্ট জব করতো ওইভাবে আর কি, তো অ্যাডমিশন নিয়ে নিলাম।
এবার আমার উপর আবার টর্চার, হিটে উঠে গেছি, একটু বড় হয়ে গেছি, ওই যে এলাকার পোলাপান গুলো আবার হচ্ছে স্কুলে পিছন পিছন যেত আমাকে, বাজে আজে বাজে কিছু পোলাপান একদম ওই ক্লাসের যেগুলো টিচিং করতো ওগুলো না, অন্যগুলো আর কি ছড়িয়ে দিয়েছে, তো সাইকেলে করে ওরা একদম স্কুলে যেতাম, যেত পিছন পিছন যেত, আর পিছন পিছন হচ্ছে টিচিং করতে করতে যেত। ওইটাকে ঘিরে এমনিতেও মানে প্রেম করার জন্য ঘুরতো অনেক ছেলেপেলেরা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বারবার হচ্ছে রাইট, আমাদের একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা দরকার প্রিয় শ্রোতা, যে যারা কখনো এই ইফটিজের শিকার হননি তারা আসলে বুঝবেন না যে এটা আসলে কতটা ভয়ানক হতে পারে। খুব স্বাভাবিক না, একটা মানুষ, আপনি ধরুন আপনি নিজেকে চিন্তা করুন, একটা ছেলে কিংবা মেয়ে না, আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনার চারপাশের লোকজন আপনাকে অন্য একটা নামে খ্যাপাচ্ছে, একবার দুইবার সেটা ভালো লাগতে পারে বা আপনি হয়তো নেগলেক্ট করতে পারেন, কিন্তু এটা যদি ঘর থেকে বের হলে কন্টিনিউয়াসলি হতে থাকে এবং উল্টাপাল্টা আচরণ যদি হতে থাকে, তখন কিন্তু আপনি মেন্টালি ইমব্যালেন্স একটা পর্যায়ে পৌঁছে যাবেন। এবং শিশুদের ওই যৌক্তিক ব্যাপারটা কিন্তু মাথায় থাকে না, তখন ওর বয়স কিন্তু শিশু বয়স, এবং এটা কিন্তু র্যান্ডামলি বাড়ছে, যেটা স্কুল থেকে ধীরে ধীরে হাই স্কুলের দিকে যাচ্ছে। এগুলো একটু নোট রাখবেন। বলেন। তারপর হচ্ছে ভালো রেজাল্ট করতে না পেরে আমার বাসায় রাত্রেবেলা ঢিল মারতো যখন আমি পড়তে বসতাম। আমাদের 5 তলা ফাউন্ডেশন ছিল, টিন শেড, ওটা ছাড়া আমাদের আরেকটা বাড়ি আছে, আমরা এখন ওখানে থাকি আর কি, কিন্তু ওই সময় ওইটা ছিল আর কি, ওখানে ভাড়া দিয়ে দিয়েছি। তো ওই রাতের বেলা হচ্ছে কি সন্ধ্যার পরে ইচ্ছা মতো ঢিল ছুটতো আমাদের টিনের উপরে, কেন যে ছুটতো কেউ জানতো না, কিন্তু বড় হওয়ার পরে বুঝতে পেরেছি যে আসলে আপনার বাবা থাকতো না আপনাদের সঙ্গে, আব্বু তো দূরে চাকরি করতে, খুলনায়, আপনি মার সঙ্গেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ, আমি, মা আর ছোট 2টা ভাই বোন ছিল, আর পাশে নানা বাসা ছিল, থাকলে তো আলাদা একটা পরিবার, যেতাম, কিন্তু কেন মারতো সেটা কেউ জানতো না, যে কেন ঢিল মারতো। হয়তো বা আরো ক্ষতি করার চেষ্টা করতে পারতো, কিন্তু আমার 4 মামা ছিল, ধারণা হয়তো আরো ক্ষতি করার চেষ্টা করতো, কিন্তু পারেনি, হয়তো ওই কারণে হয়তো বা ভয় পেতে হইতে পারে, এইভাবে আর কি সমস্যাগুলো। আর ওই যখন মানে খোঁজ নিয়ে জেনেছে যে এই শব্দটা দিয়ে আমাকে মানে ক্ষতি করা যায়, আবার ওই শব্দটা ওরাও ব্যবহার করতে লাগলো, স্লোগানের মতো আর কি, মিছিলের মতো এরকম শুরু করলো ওরা। মোটামুটি কলেজের 50-70% মানুষ জেনে গেল আর কি, যেরকম বিষয়টা মানে বারবার ক্রমাগত করতেই থাকলো, আরো ছড়িয়ে পড়লো। তারপরে হচ্ছে আমি যখন ক্লাসে আসতাম, যেতাম হচ্ছে করিডোর দিয়ে, হ্যাচ্চো হ্যাচ্চো করে আমার গায়ের মধ্যে, চিন্তাও না আননোন ছেলেপেলেরা একদম থুথু ছিটিয়ে বা ওই যে সর্দি টর্দি কফ এগুলো ছুটিয়ে মানে ফেঁচু ফেঁচু হ্যাচ্চো হ্যাচ্চো করে আমার মুখের মধ্যে এসে একদম এরকম অ্যাটিচিউড করতো, যত ধরনের বিকৃত আচরণ করা যায় সর্বোচ্চ পর্যায়গুলো করতো। তারপর রাস্তা দিয়ে যেতাম, একটা পাগলি ছিল, ওই পাগলিটাকে শিখাই দিত, বলকে ফেসু ফেসু বল, ওই পাগলিটা নাচতো আর ফেসু ফেসু বলতো, বলে থুথু দে, আমার গায়ে থুথু পর্যন্ত দিয়েছে। মাই গুডনেস। এরকম ভাবে মানে পাগলিটাকে দিয়ে দেওয়া হতো, বিভিন্ন ভাবে ভাই অত্যাচার করতো আমার উপরে। আমাকে ভয় দেখানোর জন্য একটা ছেলে, আমি নাম বলবো না, সে পরবর্তীতে মেডিকেল কলেজে চান্স পেয়েছিল এবং একটু টেররিস্ট টাইপের, পুলিশের ছেলে আবার। তো সে একবার কি করলো, আমাকে ভয় দেখানোর জন্য, আমি নিয়ে বসেছিলাম ক্লাসরুমের মধ্যে, পদার্থ বিজ্ঞান বই পড়তেছিলাম, আমাকে ভয় দেখানোর জন্য দরজা আটকায় ফেললো এক পাশ থেকে, মানে ধর্ষণ এরকম টাইপের ভয় দেখায় অনেকে, দরজা আটকায় ফেললো। আমার বান্ধবী কি করলো, দৌড়ে বের হয়ে গেল ক্লাসরুম থেকে, কিন্তু আমি আর বের হই না, আমি এবার এমনিতে খুব স্ট্রিক্ট ছিলাম, কারণ আমি তো অনেক বিপদের সম্মুখীন ছিলাম, ভয় পেলে তো আমাকে চলবে না, তো আমি বের হইনি, পরে নিজেই খুলে দিল আর কি। প্রতিনিয়ত বিভিন্ন ভাবে, মানে কয়টা বলবো আর কি, সপ্তাহে তো আমার মনেও নাই, এরকম ভাবে মানে অত্যাচার করতেই লাগলো একটার পর একটা আমার উপরে আর কি। এর মধ্যে আমি সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করলাম, তখন হচ্ছে আমি ফার্স্ট হলাম বরিশালে আর কি, বিভাগীয় পর্যায়ে, সবগুলো ঝালকাঠি, বরগুনা যেগুলো অন্য জেলা আছে সবগুলোর মধ্যে আর কি ফার্স্ট হলাম। তো ওই প্রজেক্টটা নিয়ে আমি ঢাকায় আসলাম, চিনমৈত্রী সম্মেলন মানে বঙ্গবন্ধু যে সম্মেলন কেন্দ্র, এটার উদ্বোধনী ছিল, তখন প্রাইম মিনিস্টার ছিল খালেদা জিয়া আর কি, উনি অনুষ্ঠানটা উদ্বোধন করলেন। তো এখান থেকে গেছি, অনেক হাসাহাসি করতেছিল যে কিছুই তো পারবে না, গিয়ে হয়তো সান্ত্বনা পুরস্কার পাবে বা এরকম। ঢাকায় গিয়ে আমি প্লেস পেলাম আর কি, অনেক গিফট পেয়েছি আর কি। তারপরে প্রথম আলোতে আমার বেশ নামটাম আসলো একদম এরকম। এরপরে খুব হ্যাপি ছিলাম আর কি। মোটামুটি কলেজে খুব ছেলেদের মধ্যে আমাকে নিয়ে এমনিতে টিজিং করতে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে বেশ মানে বেশ আলোচিত ছিলাম, মানে দেখতে বেশ ফর্সা ছিলাম, তো সব খুব পছন্দ করতে সবাই আমাকে মোটামুটি। অনেকে ঘুরতো পিছন পিছন, বলতো সুইসাইড করব যদি প্রেম না করো, এরকম মানে এরকমটাও ছিল অনেক। তো যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আসলাম, জাহিদ আমার বন্ধু, আমার ক্লাসমেট ছিল, ওই যে একবার টিচিং করেছিল অলরেডি, ঝগড়া লাগছিল ওর সাথে, ও আমার পেছনে ঘুরঘুর করতে লাগলো আর কি, ঘুরঘুর করতে শুরু করলো, আমাকে পোস্ট কার্ড দিল, অনেকগুলো চিঠি দিল আর কি। আমি তো হাতের লেখা চিনতাম না, আমি জানতাম না যে ও কে বা ওরকম সম্পর্কে কিছুই জানতাম না। ও আবার লিজার বন্ধু ছিল, লিজার ভাইয়ের বন্ধু। লিজাকে দেখালাম যে একটা ছেলে আমাকে এরকম দেয়, কে জানি না, লিজা তো হাতের লেখা দেখে চিনে ফেলেছে আর কি। তো এটা লিজার ভালো লাগে না, কারণ ও তো আমাকে সবসময় কম্পিটিটর মনে করতো।
তারপরে লিজাই আমাকে এগিয়ে দিয়েছে আর কি জাহিদের দিকে অনেকটা, দিয়ে আবার নিজেই আর কি কেটে দিছে আর কি লাইন এরকম। লিজা দূর থেকে হ্যাঁ জাহিদের বাসাটা আমাকে দেখিয়ে দিয়েছে যে এটা জাহিদের বাসা। আর মাঝে মাঝে তখন ও আমার পেছনে ঘুরতো, তো প্রথমে ভালো লাগতো না, একটা সময় গিয়ে আমার একটা ভালো লাগা তৈরি হয় জাহিদের প্রতি। তো জাহিদের বাসায় যাই আমি একদিন, জাহিদ আসতো না ক্লাসে ওরকম, আর ওরকম মানে নোন ছিল না, আমি যেমন নোন ছিলাম সবাই চিনতো, জাহিদ ওরকম মানে বরিশালের স্থানীয় ছিলেন না, ওর বাড়ি গ্রামে, ওইখান থেকে খালার বাসা থেকে পড়তো আর কি। তারপরে ক্লাসরুমে দেখতাম কি আমি যাওয়ার আগে ও যায়, খুব কিউরিসিটি আমার প্রতি। আমি হচ্ছে একটা ক্লাস পরে যেতাম যাতে ও আমাকে ফলো করতে না পারে, দেখতাম কি ও পায়চারি করতেছে করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে খুব ইমোশন যে আমি কেন আসলাম না। আমি আসার পরে ওর ফ্রেন্ড রাসেল ছিল সাথে, মানে একদম প্রাণে পানি পাইছে বা এরকম এরকম একটা ভাব আর কি, খুব ইমোশন ছিল আমার প্রতি। তো ফার্স্টে আমার পেছন পেছন যেতাম, আমি যখন মানে ক্লাস শেষ হয়ে যেত, মূল ক্লাসগুলো আমাদের সায়েন্সের প্র্যাকটিক্যালগুলো থাকতো 2টা-3টা পর্যন্ত। তো যাচ্ছিলাম একদিন মাঠের মধ্যে দিয়ে, ও পেছন পেছন গেলো, বলে কি একটা কথা বলতে চাই তোমার সাথে। আমি কিছু বলি না, হাঁটছিলাম, বললো যে তোমার প্রতি আমার তীব্র আকর্ষণ। এই কথাটা বসে পরে আমি হচ্ছে প্রেমে পড়ি আর কি। খুব ভালো লাগছিল কথাটা, বাসায় গিয়ে অনেকবার চিন্তা করলাম যে কি বললো যে তীব্র আকর্ষণ এইসব। ওকে, খুব ভালো লাগা তৈরি হয় জাহিদের প্রতি আর কি। কিন্তু যখন ভালো লাগাটা তৈরি হয়েছে তখন জাহিদ আস্তে আস্তে আর কি সরে গেছে। কোন বয়সটা বলেন তো এটা, মানে কোন ক্লাসে পড়ছেন? ইন্টারমিডিয়েটে পড়তেছি আর কি, সেকেন্ড ইয়ারে উঠে গেছি। আমি একটু কথা বলি, ইন্টারমিডিয়েটের অনেক স্টুডেন্টরা আমাদেরকে শুনছেন, আপনার সঙ্গে একটু তাল মিলিয়েই বলি। ক্লাস 9-এ 9-8 এই বয়সটা থেকে হচ্ছে ভালো লাগার এক ধরনের তীব্রতার জন্ম হয়, এবং উইথ লট অফ সংকোচ। আমি আসলে এটা খুব সুন্দর করে বাংলা বলতে পারছি না, মানে ভালো লাগে কিন্তু সেখানে তীব্রতার যতটা থাকে তার চেয়ে বেশি থাকে হচ্ছে লজ্জা, ভয় এবং একটা আতঙ্ক, জড়তা। কিন্তু মনের মধ্যে মনে হয় যে না, ওকে ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, এরপরে এই ভালো লাগাটা একটু ডেসপারেটের দিকে চলে যায়, এবং এটা হচ্ছে বয়ঃসন্ধিকালে হয়। বয়ঃসন্ধিকালে অনেকের আগেও চলে আসে। 2টা জিনিস খেয়াল রাখবেন, বাবা মা যারা শুনছেন এবং যারা তোমরা নিজেরাও যারা এখন এই প্রেমের মধ্যে আছো, তারাও একটু শুনে রাখো, কারণ এটাই শেষ কথা না। ইনফ্যাক্ট এই ভালো লাগাটা যখন তীব্র আকার ধারণ করে এবং একই সাথে যখন বয়ঃসন্ধিকাল চলে আসে, বয়ঃসন্ধিকালে ছেলেদের যে চেঞ্জটা হয় সেটা হলো একটা ছেলে হঠাৎ করে লম্বা হয়ে যায়, দেখবে 9-10-এ দেখে ধাম করে লম্বা হয়ে গেছে, গলার শটটা অনেক ম্যাচিউর হয়ে গেছে এবং অনেক বেশি ব্যক্তিত্ব সচেতন হয়ে গেছে। সে যে হাঁটছে, হাঁটার স্টাইলটা ঠিক আছে কিনা, সে যে জামাটা পরছে সে জামাটা ঠিক আছে কিনা, সে যে মাথাটা আঁচড়াচ্ছে সে মাথাটা, আমি একদম ছোটো ছোটো জিনিসগুলো ধরে ধরে বলছি, মাথার চুলের আঁচড়ানোর স্টাইলটা ঠিক আছে কিনা, এবং একটু শেভ করার দেখবা যে গোফঠোপ উঠছে বা একটু শেভ, নতুন নতুন দাড়ি, এবং শেভ করে সে যথেষ্ট লজ্জা পাচ্ছে। এই যে বয়সটা, এটাকে বলছি আমরা বয়ঃসন্ধিকাল। আমি অ্যাটিটিউড দিয়ে বুঝালাম, আর ফিজিক্যালের জায়গা থেকে তোমরা নিজেরা বুঝে নিও, ফিজিক্যালি অনেক বেশি চেঞ্জ আসে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আসে, এবং মেয়েদের মধ্যেও এই সেম জিনিসটাই গ্রো করে, কিন্তু উইথ সাম ফিজিক্যাল চেঞ্জেস। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সময়টাতে কোনো কোনো ছেলেমেয়ের আচরণ, মোস্ট অফ দ্য কেসেস আমরা বলতে পারি, অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে যায়, উগ্র হয়ে যায়। তারা মানতে চায় না, তাদেরকে যদি কোনো একটা জিনিস বোঝাতে চায় যে না এটা এভাবে করো, এভাবে করলে জিনিসটা এরকম হবে, এরকম হবে, ওরকম হবে, ওরা বুঝতে চায় না, ওরা সিদ্ধান্ত দিতে চায় না, আমি তো নিজেই অনেক কিছু বুঝি। হ্যাঁ, উনি ছোটো ছোটো করে হাসছেন, হয়তো আপনারা অডিওতে পাচ্ছেন না। তো এইটা কিন্তু ছেলের ক্ষেত্রেও হয়, মেয়ের ক্ষেত্রেও হয়। এবং তখন যে সমস্যাটা বাবা এবং সন্তানের মধ্যে হয়, বাবা মা সন্তানের মধ্যে, সেটা হলো বাবা মা যদি না বুঝতে পারে যে এই আমার সন্তানের মধ্যে একটা বড় চেঞ্জ এসছে, তারা কি করে ছোটোবেলায় যেভাবে মানুষ করেছে, ছোটোবেলায় যেভাবে ডোমিনেট করেছে, ওই জিনিসটা যদি চালিয়ে যেতে থাকে, তখন একটা মারাত্মক সংঘর্ষ হয়। এবং এই মারাত্মক সংঘর্ষটা খুব সার্টেন পিরিয়ডে চলে, 1-2 বছর, এবং কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায়, এবং এই সময়টাতে অনেক বড় রকমের ভুলও করে ফেলে বাবা মা। সুতরাং আমি বাবা মাদেরকে স্পেশালি বলবো যে এই সময়টাতে ছেলে মেয়েদেরকে একটু অন্যভাবে ট্রিট করতে, একটু খেয়াল রাখতে। আচ্ছা, এবার হচ্ছে ভালো লাগার জায়গাটা বলি। আমাদের শিক্ষকরা ক্লাসে বলতো যে বয়সটা এমন, কাকপক্ষে দেখলেও ভালো লাগে। হ্যাঁ, একদম খুব নুডলি বললাম, আমি কাউকে অপমান করছি না, বাট বিষয়টা কিন্তু আসলে এরকমই, হিসাব থাকে না কোনো। মানে ভালো লাগাটা এত এক্সট্রিম লেভেলে হয় যে ওকে ছাড়া আমরা বাঁচবই না, ওকে ছাড়া জান শেষ হয়ে যাবে। মাঝে মাঝে ফেসবুকে এরকম ভিডিও দেখি, মেয়ে পালিয়ে গিয়েছে, গহনা ঠহনা পরে এসে ফেসবুক লাইভে আসছে, এসে বলছে বাবা তুমি তো বলেছিলা ওকে ওর সাথে বিয়ে দিবা না, দরকার হলে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবা, আর তাই আমি বিয়ে করে ফেলেছি, ওর কোনো দোষ নেই। আমি চিন্তা করি আজ থেকে 5 বছর পরে এই মেয়ের জীবন গল্পটা কি দাঁড়াবে, কিংবা আজ থেকে 2 বছর পরে এই মেয়েটাকে এত ডেসপারেটলি বলতে পারবে যে বাবা আমি ওর সাথে সংসার করে অনেক সুখে আছি। বিকজ রিয়েলিটি তো অন্যরকম। আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে সেখানকার প্রেক্ষাপটে বলছি। আমি এটা মিন করছি না যে মেয়েটা সুখী হবে না, সুখী হোক, আমরা সেটার জন্য দোয়া করি, কিন্তু এই ডেসপারেটনেসগুলো এই বয়সেই থাকে। কিন্তু এটা জীবনটা আসলে এরকম না। কজ
ভালোবাসার তীব্রতা অবশ্যই থাকবে, সেটা সবার জীবনেই আসুক, কিন্তু সেই তীব্রতা আমাদেরকে যেভাবে 4-5টা সম্পর্কে অনেক বেশি ব্ল্যাঙ্ক করে ফেলে, অন্ধ করে ফেলে, যে না ওকে ছাড়া আমি বাঁচবই না, ওকে ছাড়া আমার জিন্দেগি তামা তামা, কিংবা ওকে ছাড়া আমি নিঃশ্বাসই নিতে পারতেছি না, বিষয়টা আসলে এরকম না। এটা একদম এক্সট্রিম একটা ফিলিংস। এই এক্সট্রিম ফিলিংস সারা জীবন থাকে না। আমি আপনাদেরকে এবং তুমি করে বলি, বিকজ ইউ আর মাচ ইয়াঙ্গার দ্যান মি, ওই স্টেজ আমি পার করে এসেছি। আমি আমার নিজের জীবন থেকে বলছি, ভদ্রমহিলা যিনি এখানে আছেন নিজের জীবন গল্প বলার জন্য, উনি হয়তো এগ্রি করবেন, এটা থাকে না। এবং এটা যখন থাকে না তখন অনেক কিছুর হিসাব শুরু হয়। এই হিসাবে গিয়ে যদি ছেলেটা মেয়েটার কাছে হেরে যায় বা মেয়েটা ছেলের কাছে হেরে যায়, তখন শুরু হয় দুর্বিষহ জীবন। সুতরাং যারা অনেক বড় রকমের মারাত্মক ফিলিংস নিয়ে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের কাছে আছেন, কিংবা কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের কাছে আছেন, একটু রেস্ট নেওয়া প্রয়োজন। এটাই কিন্তু বাস্তবতা নয়, একটু সময় যাওয়া প্রয়োজন। সুতরাং হুটহাট করে আমরা যেন কোনো ভুল না করে ফেলি। জি, আপনি যেটা বলছেন আমার মনে হয় সেই স্টেজের কথাই বলছেন আপনি, যে সেই সময় যে যা খুব ভালো লাগতো, হ্যাঁ একটু রাস্তাতে হেঁটে গেলেই মনে হতো আহা, একটু হাতটা ধরতে পারলে মনে হলো আহা, এই হাতটার কখনোই সাবান দিয়ে ধুবো না, থাকুক ওর শরীরে, ওর একটা স্পর্শ থাকুক। সেই বয়সের কথাই বলছেন, বলুন তারপর। তো ঘুরতে লাগলো, ঘোরার কারণ হচ্ছে যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, এটা খুব পছন্দ করতো আর কি। আচ্ছা। তারপর ডিবেট করতাম ওর সাথে, আমি একসাথে ডিবেটও করেছি। আচ্ছা। তো খুব তাকিয়ে থাকতো ডিবেট করার, আমি চাইতাম শিখতে, আমার শেখার আগ্রহটা বেশি ছিল যে ও একটু ভালো পারে শিখবো। কিন্তু ও হচ্ছে আমার বলতো আমার হাসি নাকি খুব সুন্দর, ঝংকার দেয়, এটার কানে বাজে, মানে অনেক ধরনের লোভনীয় কথাবার্তা বলতো আর কি, খুব ইমোশন দেখাতো। মানুষের প্রশংসা করে অনেক দুর্বল করে ফেলা যায়। হ্যাঁ, অনেক দুর্বল করে ফেলেছে আর কি। তো আমি চেঞ্জ হতে শুরু করলাম। এর আগে ছেলেদেরকে আমি খুব ঘৃণা করতাম। একদিকে বাবার প্রতি আমার খুব আক্রোশ ছিল, একটু নারীবাদী টাইপের ছিলাম কিছুটা, কবিতাও লিখতাম এরকম। তারপর হচ্ছে আব্বুর বিরুদ্ধেও কবিতা পড়তাম এরকম, যে আমরা তো জানি আকাশ আদিম পুরুষ, পৃথিবী রমণী, তবে কেন দু হাতে শিকল পরিয়ে রেখেছো, 1000 বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি, এরকম মানে কবিতা পড়তাম। তা আব্বু হাসতো বা অবাক হইতো এরকম। আর ছেলেরা যদি ব্যথা পেতো আমি খুব মজা পেতাম, কারণ যে এই প্রিজিং করতাম তো খুব আক্রোশ ওদের প্রতি। তো ফার্স্টে আমার মধ্যে চেঞ্জ আসলো। জাহিদ একদিন ব্যথা পেলো বেঞ্চের সাথে, লোহা ছিল, লোহার পেরেক গুলো কেটে গেল, পা দিয়ে রক্ত বের হলো, দেখি আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। প্রথম কোনো ছেলের জন্য আমার হচ্ছে কষ্ট হলো। ভেরি ইন্টারেস্টিং থিং, দেখেন উনি ছোট ছোট জিনিস কিন্তু কত বিউটিফুল, কত সুন্দর করে মনে রেখেছে বিষয়গুলো। ওকে, তারপর ওর হচ্ছে চোখে প্রবলেম হলো, ঢাকায় আসলো ট্রিটমেন্টের জন্য। তা আমি বললাম আল্লাহ জানো আমার চোখ দুটো নষ্ট হয়ে যায়, ওর চোখ যেন ভালো হয়ে যায়। চলে আসলো আমার মানে এরকম। তো ও অলরেডি আমি একটু মিস করে গেছি যে এই যে টিজিং করতো, এর মধ্যে আমি খুব মেন্টালি অনেক আপসেট হয়ে গিয়েছি। রাতে আমি খুব খারাপ স্বপ্ন দেখতে শুরু করলাম, বিষণ্ণতা শুরু হলো। এর আগেও টিজিং করতো বা ফ্যামিলি প্রবলেম ছিল, কিন্তু তখন আমার বিষণ্ণতাটা শুরু হয়নি, এখন আমার বিষণ্ণতা শুরু হয়েছে আর কি। তো আমি রাতে সবসময় সাপ স্বপ্নে দেখতাম। তারপরে দেখতাম যে আকাশ ভেঙে ভেঙে আমার মাথার উপর পড়ছে, বড় বড় ট্রাক আমার বুকের উপর দিয়ে চাপা দিয়ে যাচ্ছে, যত ধরনের খারাপ মানে বিকৃত ভয়ঙ্কর বিভৎস স্বপ্নে দেখতে শুরু করলাম আর কি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এগুলো খুব পছন্দ করতো আর কি। একসাথে দুজনে কম্বাইন ভাবে চ্যাম্পিয়ন হয়েছি। তারপর আমি খেলাধুলায় পুরস্কার পেয়েছি আর কি, লুডোতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। মানে মোটামুটি পড়াশোনায় ভালো রেজাল্ট করেছিলাম, টেস্ট পরীক্ষাতেও আমি হচ্ছে 9ম হয়েছিলাম। আবার দেখতে বেশ সুন্দর ছিলাম, আবার হচ্ছে এই কালচারাল প্রোগ্রামগুলো বা এগুলোতেও ভালো করতেছিলাম, এই জন্য খুব পছন্দ করতো আমাকে। তো এরপরে একটা সময় আস্তে আস্তে মানে সরে যেতে থাকলো, যে বাসা থেকে তো অলরেডি বাসায় গিয়ে বলে দিয়েছে লিজা হাসান বা অনেকে, জানি না আমি কে বলছে। আস্তে আস্তে দূরত্ব মেনটেন করতে থাকলো, অ্যাভয়েড করতে থাকলো। আমি যত উইক হই ও তত হচ্ছে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে আর কি এরকম। পোস্ট কার্ড দেওয়া সব বন্ধ দিয়েছিল কয়েকটা, আমি ভয়ে পানিতে ফেলে দিয়েছি। আর একদিন ওদের বাসায় গিয়েছিলাম, যার সময় আব্বু আবার দেখছে যাইতে রিক্সায়, তো এই জন্য সেও একটু সন্দেহ করতো যে কেন গেল, বা আব্বু তেমনি রাগি আর সন্দেহবাতিক টাইপের, কিছু বলতো না কিন্তু ইনডাইরেক্টলি একটু টর্চার করতো আর কি। আর যখন আমার হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল আমার জন্য। তো আম্মা অনেক রাগী ছিল আর কি। আমার ভাই যে পড়াশোনা করতো না, সে হচ্ছে সমস্ত বইপত্র সব ফেলে দেয়। আমার ওদিন জুওলজি পরীক্ষা ছিল, আমি আবারও ভালো প্রস্তুতি নিয়ে খুব খারাপ করলাম আর কি। আমার 80 ক্রস করা টার্গেট ছিল, সেখানে আমি 78 পেলাম। তো আমি আবার জিদ করে হচ্ছে পড়াশোনা করতে ভালো লাগতো না, যে এরকম বারবার চেষ্টা করতেছি, বারবার হচ্ছে খারাপ হচ্ছে। এই জাহিদ ঘুরতে লাগলো, তখন এক ধরনের ভালো লাগা
অনুভূতি, নিজের মধ্যে চেঞ্জ চলে আসলো অনেক। এর আগে হচ্ছে অনেক সবাইকে আমি মোটামুটি কম্পিটিটর মনে করতাম, যে আমি খুব ভালো রেজাল্ট করবো, কম্পিট করবো, ডিবেট করতাম, এগুলোতে হচ্ছে আমি ফার্স্ট হইতে হবে, আমাকে সবাইকে টপকায় যেতে হবে এরকম। যখন জাহিদের প্রেমে পড়লাম আমার মানসিকতা একদম চেঞ্জ হয়ে গেল, প্রচন্ড রকম মানবিক। এর আগে একটু অহংকার ছিল অন্যরকম, তারপরে অন্যরকম ব্যাপার ছিল যেগুলো একদম চেঞ্জ হলো, অনেক ভালো হয়ে গেল মন মানসিকতা। কাউকে আর কম্পিটিশনটা টর মনে করতেছি না, কাউকে জেলাস করতেছি না, কাউকে হচ্ছে ওরকম ভাবে মানে একদম মনে হতো যে ও জিতলে আমি জিতবো আর কি, আমি হেরে গিয়ে ওকে জিতাইয়ে দিই, এরকম একটা মানসিকতা আর কি তৈরি হলো আমার। যাই হোক, এরকম টিজিং তো চলতেই থাকলো। আর জাহিদ আমাকে যে একটু আমি ওর প্রতি উইক হলাম, এর আগে তো ও ঘুরছে আমার পিছনে, যে আমি দুর্বল হলাম এই ও আমাকে উল্টা টর্চার করা শুরু করলো, বললো তোরই দোষ, পোলাপান তোরে টিজিং করে কেন, নিশ্চয়ই তুই কিছু করছো, তোরই দোষ। আর লিজাও এরকম ভাবে টর্চার করতে শুরু করলো, বলে যে আমাদেরকে তো কেউ টিজিং করে না, তোমাকেই করে, সেই লিজার অনেক মানে এরকম ভাবে আমাকে মেন্টাল টর্চার করতে লাগলো আর কি। আমি খুব হতাশ আর কি মোটামুটি এরকম। তো পরীক্ষার আগে আগে আমি স্বপ্নে দেখলাম কি যে একটা লাল শাপলা বড় একটা নদীর মধ্যে অনেক চেষ্টা করতেছে টিকে থাকার, আর অনেক ঘোলা পানি আর কি, ওকে বারবার ঢেউ দিয়ে উঠায় ফেলার চেষ্টা করতেছে, ও চেষ্টা করতেছে টিকে থাকার, আর ওরা ও মানে পানিটা ওকে উঠায় নিতে। একসময় শাপলা শিকড়টা উঠে গেছে একদম, পুরো মূল সহ একদম উঠে গেছে আর কি, এরকম স্বপ্নে দেখছি। এরপর তো পরীক্ষা দিলাম, এপ্রিল মাসে পরীক্ষা শুরু হলো। এর আগের বছরগুলোতে ছেলেমেয়েরা কম্বাইন্ড ছিল আর কি, মোটামুটি দেখে দেখে লেখার সুযোগ ছিল ছেলেদের কাছ থেকে। ওই যে রাকিব, সানজিদ, মিঠুর আমাকে টিজিং করতো, ওদের সাথে আবার মুন্না পাশাপাশি রোল ছিল আমাদের। হ্যাঁ, এমনিতে ওরা টিজিং করতো কিন্তু কোনো স্ক্যান্ডাল ছড়ায়নি, বা ওদেরটা দেখে দেখে লেখার সুযোগ ছিল, ওরা ভালো ছাত্র ছিল, এমনি দেখাবে আর কি, এরকম হয়তো টিজিং করতো, এরকম মেন্টালিটির। কিন্তু ওই বছর মেয়ে ছেলে আলাদা করে পড়লো। তারপরে বরিশাল কলেজে সিট পড়লো আর কি, 4 তলায় পড়লো, সেখানে কোনো ফ্যান ছিল না, কি যেন একটা গ্যাঞ্জাম হয়েছিল এর আগে, মারামারি কলেজে ফ্যান ট্যান আবার সব নিয়ে গেছে এরকম। তো প্রচন্ড গরম ছিল একদম, গ্রীষ্মের মানে এপ্রিলের দিকে পরীক্ষা। আমার গলার স্বর বসে গেছিল একদম, অনেক সিক থাকতাম, আমার তো অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি, কফ টফ এরকম ছিল। ছেলেরা খুব ভালো রেজাল্ট করেছে, ওরা দেখে দেখে লিখছে, বা দেখছি আশেপাশে তো তাকিয়ে দেখেছি আর কি। তো এরপরে পরীক্ষা দিলাম ভাই, যখন আমি মানে এমন মানসিক অবস্থা হলো আমার, ডিপ্রেস থাকতে থাকতে, যে আমি ঠিক মতো ওই শিটগুলো ফিল আপ করতে পারতাম না। আমার রোল ফিল আপ করলে মনে হতো আমি ভুল করছি, মনে হয় এটা করছি, এরকম এই মানসিক অশান্তি শুরু হলো আমার আর কি সেকেন্ড ইয়ার থেকে। টিচিং করতে করতে এমন অবস্থা, জাহিদ আমাকে মেন্টাল টর্চার করতেছে, লিজা করতেছে, তোমাকে কেন বলে, নিশ্চয়ই তোমার প্রবলেম আছে, জাহিদ বল তোর দোষ। তো এতদিন তো সাহস পাইনি, যেই প্রেম মানে ভালোবাসছি, প্রেম করতাম না, তথাকথিত কোনো সম্পর্ক ছিল না, মানে পছন্দ করতাম, তখন সে বলতো যে আমার দোষ, এই জন্য পোলাপান আমাকে টিচিং করে, এইসব হ্যাঁ এগুলো বলতে শুরু করলো আর কি, মেন্টালি টর্চার করা শুরু করলো। এটা আমি খুব ভেঙে পড়লাম মানসিকভাবে আর কি। এরপর থেকে এই যে মানসিক সমস্যাগুলো আমার দেখা দিল, সবসময় খুঁত মনে হয় আমি ভুল লিখছি, তাহলে এটা করছি, যেটা আমি পারি জানি এইটাই ঠিক, কিন্তু অন্যদের যেটা বলতো ওইটাই আমার মনে হয় যে এইটাই ঠিক। আত্মবিশ্বাসের ঘাটতি, এর আগে এটা আমার ছিল না, এই ধরনের প্রবলেম আমার। তারপরে হচ্ছে সবসময় একটা মানসিক ভুল লিখতাম, মানে হয়তো 5i বা 2s হয়তো মাইনাসের জায়গায় প্লাস, মানে উল্টাপাল্টা করে লিখতাম সবই, কিন্তু উল্টাপাল্টা করে লিখতাম প্রত্যেকটা পরীক্ষা। ফিজিক্স, ম্যাথ আমার খুব খারাপ হয়ে গেল পরীক্ষাগুলো আর কি, তখন আমি বুঝতে পারিনি যে এতটা খারাপ হয়েছে আর কি পরীক্ষাগুলো। যখন রেজাল্ট দিল খুবই খারাপ রেজাল্ট করলাম, 13 অক্টোবর রেজাল্ট দিল, মানে খুব কান্নাকাটি তো করছি, এটা বুঝিনি, মানসম্মান তো সব গেছে, এমনি সবাই আমাকে চেনে ভালো স্টুডেন্ট হিসেবে, আর খুব মজা পাইলো সবাই আর কি। সবাই গেল ক্যাম্পাসে রেজাল্ট নিতে, আমি গেলাম না, বাসা বসে খুব কান্নাকাটি করতেছি আর কি। এর মধ্যে লিজা আসলো খুব মায়া কান্না দেখাতে, সে আবার আমার সাথে কম্পিটিশন দিয়ে খুব ভালো পড়াশোনা করে এইবার আমার থেকে খুব ভালো রেজাল্ট করে ফেলেছে আর কি। এর মধ্যে একটা বিষয় স্কিপ করেছি, প্র্যাকটিক্যাল একটা কথা বলি না। প্র্যাকটিক্যাল হচ্ছে আমি অনেক অনেস্ট ছিলাম ভাই সবসময়, তো সবাই দেখা যাচ্ছে নকল টকল নিত, দেখে দেখে লিখতো, এই টেন্ডেন্সি আমার ছিল না। তো আমার বান্ধবী সোনিয়া ওর সিনিয়রদের সাথে আলাপ করলো যে কিভাবে করা যায়, তো ওদের অনেক টাকা পয়সা ছিল, ধনী মানুষ, বলো যে কম্পোজ করে নিয়ে যাবে, এগুলাকে দেখে দেখে লিখবা আর কি। তো ছোট ছোট করে কম্পোজ করলো, 5টা-6টা করছে, করে ওই আমার বান্ধবী মনিকে দিছে, ও নিছে, আমাকে একটা দিল। মোটামুটি নীলাঞ্জনা, লিজা প্রত্যেকের কাছে নকল আছে, ওরা মানে ভেতরে রেখে বোরকা পড়তো, ভেতরে রেখে হচ্ছে করতেছে, লিখতেছে এরকম। তা আমি তো একটু বোকাশোকা টাইপের গাধা, সবসময় তো এত মানসিক অ্যাংজাইটি থাকতাম যে ম্যাচিউর কোনো বুদ্ধি আমার তৈরি হয় নাই। আমি করছি কি, এটা সাদা স্বচ্ছ ফাইল নিয়ে গেছি, পদার্থবিজ্ঞান পরীক্ষার দিন ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে উপরে রেখে দিছি ইয়েটা আর কি, ওই যে কম্পোজ শিটটা। আর ওরা তো মোটামুটি বিভিন্নভাবে আর কি রেখেছে, এমন ভাবে যে বের করে লিখতেছে। স্যার উঠেই ফার্স্টে আমার ইয়েটা দেখলো আর কি, ফাইলটা খুললো, দেখাই তো যায় এটা স্পষ্ট ভাবে, দেখলো যে এটার মধ্যে
নকল আছে আর কি। আসলে তো আমি ওটা নিজে নেই না, ওটা আমার বান্ধবী দিছে পরীক্ষার সময়, আমি ওটার মধ্যে ঢুকাই রাখছি। তো স্যার খুব খেপে গেছে যে নকল করে, এই মেয়ে মনে হয় এরকম ভাবে নকল করছে, এসসিতে কি রেজাল্ট করছিল তুমি ফিজিক্সে? আমি বললাম স্যার আমি A+ পেয়েছি। বলে নিশ্চয়ই নকল করে পাইছো। আসলে ভাই এরকম আমি কোনোদিনও না, সে তো বিশ্বাস করবে না। তারপর খুব খেপছে যে আমাকে ফেল করাই দিবে আর কি। তা আমি আবার টেস্টে প্লেস পেয়েছিলাম। স্যাররা অনেক, স্যারদের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, বিশেষ করে ম্যাথ আর বোটানি টিচারের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। ওই দুইজন টিচারের প্রিয় ছাত্রী ছিলাম আমি আর কি। তো এই স্যাররা বললো যে না আসলে এরকম ওরকম না, হয়তো ভুল কি বলছেন জানি না, হয়তো ন্যূনতম একটা মার্কস দিয়ে পাশ করাই দিছে হয়তো, বা এই জন্য স্কোর আরো খারাপ হয়ে গেল আমার। তো খুবই খারাপ রেজাল্ট করে ফেললাম, মেডিকেল কলেজে তার পরীক্ষা দিতে পারবো না। কি যে খারাপ সময় গেছে আমার লাইফের, একদম জীবনটা ভাই আমার অন্ধকারে হারিয়ে গেছে। এরকম খুবই মানসিকভাবে ভেঙে পড়ছি আমি। প্রতি রাতে আমি বসে থাকতাম চেয়ারে, ঘুমাতে পারতাম না, মনে থেকে সুইসাইড করি। আব্বা আম্মা মানে খুব অরিড থাকতো, তারা শান্তিতে ঘুমাতে পারতো না আর কি। এরপর আম্মা টর্চারে আর মামিদের টর্চারে একদম অতিষ্ঠ হয়ে গেলাম আমি। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে প্রপোজালটা আসবে, যে আসুক, কানা খোড়া যে আসুক, আমি তাকে বিয়ে করবো আর কি, এরকম টার্গেট করলাম। এরপর প্রপোজাল আসলো, এবার বিয়েতে রাজি হয়ে গেলাম। আম্মা তো হেবি খুশি। এবার খুঁজে খুঁজে ভাইয়া শহরের মধ্যে অনেক ভালো ভালো ছেলেরা ছিল, আমাকে পছন্দ করতো বা বেশ সচ্ছল পরিবারের ছেলে ছিল, কিন্তু আমার না খুব আনইজি লাগতো যে বিয়ে করবো, তারা জানবে যে ফেসু ফেসু ডাকে, দেবর বা ননদ থাকলে না হাসে, কি করে, সবসময় এরকম একটা মানসিক এংজাইটির মধ্যে থাকতাম। আমি ভাবছিলাম যে বিয়েই করবো না আর কোনোদিন। প্রচন্ড একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি না আমি, প্রচন্ড স্ক্যান্ডাল ছড়িয়ে গেছে এরকম। তো এরপরে হচ্ছে গ্রামের দিকে ছিল বাড়ি, ইঞ্জিনিয়ার। ভাবলাম যে গ্রামের দিকে বাড়ি, অনেক দূরে আমাদের থেকে, হয়তো জানবেই না কোনোদিন, তাহলে এখানেই রাজি হয়ে যাই। বেশ ধনী, মানে ধনীও না, সাধারণ পরিবার একদম। ইচ্ছা করলে আমি অনেক ধনী পরিবারে বিয়ে করতে পারতাম এরকম, বা অনেক ফ্যাসিলিটি দিয়ে বিয়ে মানে অনেক গর্জিয়াস অনুষ্ঠান হইতো এরকম। তাই রাজি হলাম। কিন্তু ভাই ওর মা ঠিকই খোঁজ নিছে, মা খুব মানে শাশুড়ি আম্মা খুব চালু ছিল আর কি, চালাক। ঠিক ভাই ওই শাহাবুদ্দিন নীলাঞ্জনাশীল একদম তাদের কাছে এসেই পৌঁছাইলো। তারা বলছে পাগল এই সেই, মানে টিজিং করে ছড়াইছে। পরে এমন একটা অ্যাটিচিউড করতো সবাই যে বলতো পাগল বা আজে বাজে, মানে যা মন চায় যার যেরকম ভাবে বলতে লাগলো তার কাছে। সে প্রথমে খুব আদর করছিল আর কি, খুব ভালোবাসছিল, বাণিজ্য মেলায় নিয়ে গেল, খুব ছবি তুললো আমার সাথে, খেতে গিয়েছি রেস্টুরেন্টে। কিন্তু যখন ওই যে ওরা বলছে এগুলো, তখন আমার প্রতি আরো তার খুব ক্ষোভ আর কি, পারলে এড়াই যায় বিষয়টা। তারপর কিন্তু তার ছেলে আবার খুব পছন্দ করলো আমাকে দেখে। তো এবার বিয়ে ঠিক হলো। সে ডেটটাই উল্টায় ফেললো আর কি। 28 তারিখে আমাদের বিয়ে হওয়ার কথা, 9 সালের 28 এপ্রিল, পয়লা বৈশাখের পরে। সে হচ্ছে উল্টায় ফেললো একদম। শাশুড়ি, ওকে। মানে নার্ভাস হয়ে গেলাম যে কি ব্যাপার। আর বিয়ের ব্যাপার ভাই এরকম মেয়েদের যে একবার যদি বলে দেন, যেরকমই হোক, হাই স্ট্যাটাস আর লো স্ট্যাটাস হোক, একবার যদি বলে ফেলেন মানুষকে, না করেন, তাহলে ভাববে কি মেয়েটার হয়তো দোষ আসছে কোনো। এই জন্য মনে হয় বিয়েটা নিজে যদি ভেঙে দেন, তাও মানুষ আপনাকে ওইভাবে মানে ট্রিট করবে। আর জাহিদ তো অলরেডি অন্যরকম হয়ে গেছে, সে এখন বড় অফিসার হয়ে গেছে। মাঝে মাঝে কথা হয় ফোনে তার সাথে, কিন্তু কিছু বলে না, পজিটিভ ছাড়েও না, মানে ফ্রেন্ডশিপ রাখছে। কথাটা তো বলতো, রাতে ফোন টোন দিত, কিন্তু কোনোদিন বলে না বিয়ে করবে, এগুলো বলে না, বা ছেড়ে দিছে তাও বলে না। বলতো ছোট এখনো, এখন নতুন চাকরি পাইছে, ভাইকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে আর কি, এরকম বলতো। এখন কিছুই বলতো না আর কি। কি করব, সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। পরে হচ্ছে শাশুড়ি আম্মায় একটু খেপে গেল আর কি আমার প্রতি, জানলো যখন এগুলো, তো বিয়ে ডেটে চেঞ্জ করে ফেলো। পরে 29 তারিখ, শাশুড়ি মা মানে হচ্ছে হবু শাশুড়ি, তখন তো হয়নি। হ্যাঁ, পরে হচ্ছে বিয়ে হবে। শুরু থেকেই ভাই বিভিন্ন ধরনের মানে শুরু করলো। প্রথম দিন যদি আমাদের আক্ত হয়ে মসজিদে হয়েছে, বাসা আসতে দিবে না আমাদের বাসায় আর কি, বিয়ে করে চলে যাবে ওদের, মানে ওর খালা বাসায় উঠছিল না ওখানে আর কি। আমাদের সবাই মামা মামি খালামুনিরা অপেক্ষা করতেছিল যে ও আসবে, ওর বন্ধুদের নিয়ে দেখা করবে, যে ছেলেটা কেমন, দেখে নাই আর কি তারা কেমন, আসতে দিবে না। পর অনেক রিকোয়েস্ট করলাম সবসময়, মানে সে এমন একটা ট্রাপ তৈরি করে রাখলো যে সবকিছু তার কাছ থেকে পারমিশন নিতে হবে, আর তার ছেলে তার পারমিশনেই চলে, এটাও সত্য কথা। রিকোয়েস্ট করতে করতে আসতে দিল, আধা ঘন্টা তার টাইম বেঁধে দিল যে আধা ঘন্টা থাকতে পারবে। ওর 5টা ফ্রেন্ড নিয়ে আসলো। তারপরে ফোন দিয়ে বললো যে তোমাদের বাসা থেকে 3 ভরি চেইন কেন দিল না। আমি বললাম যে 3 ভরি চেইন কখনো দেয়, 3 ভরিতে তো সীতাহারি বানানো যায়, তাহলে এইটা কেন, সেটা প্রত্যেকটা বিষয় নিয়ে আমার দোষ ধরতে লাগলো আর কি। তবে বিয়ে হলো তখন 2 দিন ছিল, মানে ওরকম একদম কমপ্লিট যে ফিজিক্যাল রিলেশন ওরকম কিছুই করিনি। এমনি ওর শরীর খুব খারাপ ছিল, ঢাকা থেকে গেছে, ও তো ঢাকা জব করতো তখন, আমি বরিশালে থাকতাম। তো গেছে, ওর জ্বর ছিল বা ওরকম, গল্প টল্প করছি বা মোটামুটি হালকা কথাবার্তা, ও ক্লান্ত ছিল, অনেক অসুস্থ ছিল। তো এরপরে 2 দিন ছিল আমাদের বাসায়।
আর অনুষ্ঠানটা আমার আব্বাই আর কি অ্যারেঞ্জ করেছিল আর কি, আমাদের বাসায় হয়েছিল, ওরা কোনো অনুষ্ঠান করে নাই। তারপর গায়ে হলুদের কাপড় যখন পাঠাইতে বলছিলাম পাঠায় না, বলে কি এখনই কি তুলে নিচ্ছি আপনাকে, যে এখনই দিতে হবে সব এই সে এরকম করে। তাই আমি ভাবছি যেহেতু এটা বলছে মনে হয় পরে বিশাল করে আর অনুষ্ঠান করবে হয়তো বা, এরকম বলছে ওরা, আশ্বাস দিছে আর কি। তো এরকম ভাবে কিছুই করে নাই, সব আমার যতটুকু করে আমার আব্বাই করছে আর কি। তা আমার আব্বাকে আমি বলছি কি আব্বা, বরিশালের সবচেয়ে বড় ক্লাব হচ্ছে বরিশাল ক্লাব, ওইখানে আমাকে হচ্ছে অনুষ্ঠান করে দিবা আর কি। কিন্তু ও মনে মনে কুবুদ্ধি, কিছুই করে নাই। পরে হচ্ছে আর আসলোই না ভাইয়া 6 মাস। কেন আসলো না জানি না, হয়তো বিভিন্ন কারণে ক্ষিপ্ত ছিল না কি, কিছুই বললো না, নতুন জবে জয়েন করেছে সেই কারণে হইতে পারে, জানি না আমি, এগুলো আসলে অজানাই রয়ে গেল আমার কাছে, আসলো না। আর সামাজিকভাবে হতে থাকলাম বাসায়, সামাজিকভাবে না ঠিক, নানু বলতো আসে না কেন, সবাই বললো যে আসে না কেন। মোবাইল সেট পাঠাইছে, এমনিতে যেদিন বিয়ে হয়েছে তারপর থেকে টাকা দেওয়া শুরু করলো, মাসে মাসে হচ্ছে ঢাকায় এসে প্রতি মাসে টাকা পাঠাতো কুরিয়ারে করে আমার জন্য, এটা ঠিক মতো করছে, মোবাইলে ব্যালেন্স পাঠাতো, কিন্তু যাইতো না আর কি, আসতো না আমাদের বাসায়। তারপর একবার ছোট আমি খুব মন খারাপ করলাম, বললাম কি আমাকে একটু ঢাকা নিয়ে ঘুরে আনো, সে নিল না। আমি বললাম কি না নিলে মরে যাবো, এসব একটু রাগ অভিমান করে বলতেই পারি। সে আমাকে না বলে কিছু, সে আমার ছোট মামাকে ফোন করে বললো যে ওইরকম করে, ও ঠিক করে নেই, সেই আরও বেশি মন খারাপ। মামা আমার রাগারাগি করলো, একটা গ্লাস দিয়ে 2টা বাড়ি দিল আমার মাথার উপরে, বললো যে পাগলাম, মন খারাপ। পরে বড় মামার বাসায় নিয়ে গেল, পরে তারা ফোন করলো ওকে, ফোন করার পরে ছোট মামা ডাক্তার আর কি, আর বড় মামা হচ্ছে প্রেজেন্ট আর কি, ভিআইপি একজন, ডেজিগনেশনে নাই বললাম। তারপরে তারা ফোন করছে, ঠিকই তখন আসছে আর কি, হাই প্রোফাইল লোকদের ফোনে ঠিকই তখন চলে আসছে বাসায়। তো আসলো, অল্প সময় ছিল, তারপর চলে গেছে। এর মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে ওদের বাসায় গেছিলাম আমি, 21 দিনের মতো ছিলাম, কিন্তু ও ঢাকায় চলে গেছে একদিন আমাকে রেখে, খুব একটা ভালো বিহেভ করতো না। পরের দিন, এর মধ্যে আমি অলরেডি যে ইন্টারমিডিয়েট পাস, তখন অনার্সে পড়তেছি, তখন হচ্ছে আমি প্রাথমিকে পরীক্ষা দিছিলাম আর কি, এমনি দিয়েছিলাম, সহকারী শিক্ষিকা, এই যে প্রাইমারি স্কুলগুলো থাকে না, ওগুলো টার্গেট ছিল না কোনো সময়, কিন্তু দিয়েছিলাম আর কি, কেন যেন দিছিলাম, যাই হোক আমি পাশও করে যাই আর কি। তো এই লঞ্চে আমরা হচ্ছে ঢাকা চলে আসি, ওই দিন থেকে একটু চেঞ্জ হয়ে গেল, জব হতে যাচ্ছে আমার। তো আর দিকে বিসিএস এর প্রস্তুতিও আমার ভালো, প্রথম 30তম বিসিএস দিয়েছিলাম, ওই পরীক্ষায় আমি পাশ করি প্রিলিমিনারি। আচ্ছা, ওইবার আমার যদি প্রাইমারি চাকরিটা না হতো, আমি মাস্ট বি বিসিএস ক্যাডার হতাম আমি। ভাগ্য আমার এইবারও আবার খারাপ হয়ে যায়। তারপরে সংসার করতেছি, সংসার তো নতুন সংসার, কাজবাজ করতে হয়, মোট মিলে এত পরিশ্রম, তারপর আবার গভর্নমেন্ট জব করতেছি, এদিক থেকে তারা খুব প্যারা দিচ্ছে যে পরে জবটা ছেড়ে দিলাম, এইটা ভুল করছি, যাই হোক। তো এরপরে বিসিএসও হলো না আমার, লাস্টে রিটেন পরীক্ষাগুলো ওইভাবে মোটামুটি দিয়েছি, আর একটু যদি পলিশ করে পড়তে পারতাম হয়তো বা অ্যাটলিস্ট একটা ক্যাডার আসতো, কিন্তু ভালোভাবে পড়ি না, এইখানে গেছি, আসা যাওয়া করছি, বারবার সময় নষ্ট করছি। আর এর মধ্যে অলরেডি আবার জাহিদের সাথে আবার যোগাযোগ হয়, ওকে, জাহিদের সাথে যোগাযোগ হয়, বেশ ভালো সম্পর্ক ছিল। এটা কি বিবাহের পরে? হ্যাঁ হ্যাঁ, এই যোগাযোগটা তো আনফেয়ার ছিল। আনফেয়ার ছিল বলতে খারাপ রিলেশন ছিল না, কিন্তু হঠাৎ করে আবার যোগাযোগ হয়, কোন দিকে টার্ন নিতে পারতো। যোগাযোগ হয়, কারণ এখন আবার তো যোগাযোগ হবেই, কারণ এখন তো আবার আমার ভালো পজিশন আসছে। যখন ইন্টারমিডিয়েটে পড়তাম ভালো পজিশন ছিল, মেডিকেলে পড়বো তখন ভালো সম্পর্ক ছিল, আবার যে এখন বিসিএস ক্যাডার হবো। আপনার বর্তমান কি অবস্থা? বর্তমান অবস্থা ভালো না, আসলে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কি সংসারের মধ্যে আছেন, সংসার থেকে বের হয়ে গেছেন? সংসারের মধ্যে আছি, কিন্তু ওরকম ভালো নাই, কারণ ওই যে বিসিএস জব হয়নি, হাজবেন্ড আমার উপরে স্যাটিসফাইড না, বেশ টাকা পয়সা খরচ করেছে, আর এমনি তো নেচার ফার্স্ট এরকম ছিল, যেই দেখছে যে সরকারি জব হারিয়েছেন, বিসিএস করেন নাই, বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চার একটা রিসেন্টলি নিয়েছি আর কি, এখন 1 বছর হয়নি। আপনার জামাই কি করেন? ও কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওকে, তো তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার লাইফটা এরকম এলোমেলো হয়ে যাওয়ার পিছনের কারণটা হচ্ছে হলো আপনার ফ্যামিলি স্ট্রাকচারের জায়গাটাতে প্রপার গাইডেন্স না পাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে হলো আপনাকে এই ইফটিস করে আপনার জীবনটা শেষ করা, বেশি ক্ষতিকর ছিল। একটা জিনিস খেয়াল রাখা জরুরি প্রিয় শ্রোতা, আজকের এই গল্পে তেমন কিছুই নাই, সেরকম অর্থে আপস অ্যান্ড ডাউন নাই, মেসেজ বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেটাও খুঁজতে হবে খুব ভিতরে গিয়ে, ওনার বলার ধরনের জায়গা থেকে কন্টিনিউয়াসলি মনোযোগ রাখাটাও খুব মুশকিল। তারপরেও আমরা এই গল্পটা বলার সুযোগ দিয়েছি, একটা